আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 2-এ। আমরা প্রথম ক্লাসে রসায়ন বিষয়টা নিয়ে পরিচিতিমূলক ক্লাস নিয়েছিলাম। রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্রের সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি, মানবন্টন নিয়ে আলোচনা করেছি এবং আমাদের কলেজের পরীক্ষা পদ্ধতিটা কেমন সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তা আজকে থেকে আমরা মোটামুটি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আশা করি সবাই ইতিমধ্যে বুক লিস্টের 1 নম্বর এবং 2 নম্বর বইয়ের যে কোনো একটি হলেও জোগাড় করে নিয়েছো এবং তোমাদের জন্য একটা সাজেশনও থাকবে সাথে। যারা তোমরা খুব ক্লোজ ফ্রেন্ড, তোমরা চেষ্টা করবে তুমি যে বইটা কিনবে তোমার বন্ধু তার ঠিক অন্য আরেকটা, মানে তুমি যদি 1 নম্বর বইটা কিনো বুক লিস্টের, তাহলে সে যাতে 2 নম্বর বইটা কিনে। তাহলে যেটা হবে, তোমরা খুব সহজেই ইন্টারচেঞ্জ করে পড়াশোনার কাজটা চালিয়ে যেতে পারবে এবং দুজনের জন্যই উপকার হবে। এবং আজকের যে লেকচারটা সেটা আমি অক্ষরপত্র প্রকাশনীর বই এবং আমাদের ডক্টর হাজারি নাগের যে বইটা, এই দুটো বই মিলিয়েই পড়ানোর চেষ্টা করবো। তোমরা দুটো বইয়ের মধ্যেই এই একই তথ্যগুলো পাবে। তো আজকে দেখো, আমরা অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। অধ্যায় 1-এর নামটা খেয়াল করো, পরিবেশগত রসায়ন। পরিবেশগত রসায়ন নিয়ে প্রথমেই যে কথাটা বলতে হয় যে পরিবেশগত রসায়ন বলতে আসলে বা পরিবেশ রসায়ন বলতে আমরা কি বুঝি। আমাদের চারপাশের পরিবেশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকেই বলা হচ্ছে পরিবেশ রসায়ন। তোমরা বলতে পারো পরিবেশের উপাদান কয়টি? পরিবেশের উপাদান হচ্ছে 3টি। একটা হলো বায়ু, পানি এবং মাটি। এই 3টা হলো আমাদের পরিবেশের মূল উপাদান। আজকে আমাদের এই অধ্যায়ের প্রথম আলোচনাটাই শুরু হচ্ছে বায়ু দিয়ে। আমাদের চারপাশে যে বায়ু আছে এবং পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে বায়ুর যে স্তরগুলো আছে, প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা নাম, সেখানে তাপমাত্রা কেমন, চাপ কেমন, ওখানে কি ঘটনা হচ্ছে, আমরা কিভাবে ওজোনের স্তর থেকে নিজেদেরকে বাঁচাতে পারছি, বায়ুমণ্ডলটা থাকার কি গুরুত্ব, সেটা সম্পর্কে আজকে আমরা মোটামুটি আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এবার দেখো, পৃথিবীর যে পরিবেশগত উপাদান রয়েছে তাদেরকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। যে গ্যাসীয় মণ্ডল পৃথিবীকে আবৃত করে রেখেছে সেটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এরপরে 2 নাম্বার হচ্ছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। সমস্ত জলরাশি হলো বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। তোমরা নিশ্চয়ই জানো, জলের প্রতিশব্দ পড়তে গিয়ে, পানির প্রতিশব্দ পড়তে গিয়ে তোমরা বাড়ি শব্দটা পেয়েছো। বায়ুমণ্ডল মানেই হলো জল, জলরাশি সম্পর্কিত যেই বাড়ি, আমাদের বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এই জিনিসগুলো সাধারণত বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। এরপর রয়েছে আমাদের শিলামণ্ডল, লিথোস্ফিয়ার বলা হয় ইংরেজিতে। শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহির আবরণ যেটা, তাকেই বলা হচ্ছে শিলামণ্ডল, যা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জীবমণ্ডল যেটা, সেটা হলো বায়োস্ফিয়ার। উদ্ভিদ এবং জীবজগৎকে একত্রে জীবমণ্ডল বলা হয়, যেখানে জীবের অস্তিত্ব পাওয়া যায়। তাহলে পৃথিবীর পরিবেশগত উপাদানগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? 4টা ভাগে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল। অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার। এবার আসো, বায়ুমণ্ডলটা নিয়েই আমাদের এই অধ্যায়ের মূল আলোচনাটা থাকবে। বায়ুমণ্ডলের বিস্তৃতি যদি আমি দেখি, বায়ুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একদম 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তৃতি থাকে এবং তাপমাত্রার সীমা থাকে -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর তাপমাত্রার সীমা থাকে। তাহলে বায়ুমণ্ডলের যে বিস্তৃতি, সেই বিস্তৃতিটা কত পর্যন্ত? সেটা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত। তাপমাত্রার সীমা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা টেম্পারেচারটা পাচ্ছি। তার মানে উপরের দিকে যতই যাচ্ছি আমরা, তাপমাত্রা বাড়ছে এবং আমাদের চাপ এবং তাপমাত্রার এই যে পরিবর্তন হচ্ছে, 500 কিলোমিটার পর্যন্ত বায়ুর যে বিস্তৃতি, এর মাঝখানে বায়ুমণ্ডলের আবার কতগুলো স্তর রয়েছে। প্রত্যেকটা স্তরের কিছু আলাদা বৈশিষ্ট্য, প্রতিটা স্তরের আলাদা তাপমাত্রা, আলাদা চাপ এবং গ্যাসীয় যে উপাদানগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে ভাগ করা থাকে। তোমরা বইয়ে এই সম্পর্কিত একটি ছক পাবে, যেখানে আমাদের 4টা
স্তর সম্পর্কেই আলোচনা করা হচ্ছে। এবার আসো বায়ুমণ্ডলটাকে যদি আমাকে ভাগ করতে হয়, সেটাকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করব? এই যে বললাম, উচ্চতা এবং তাপমাত্রার ভিন্নতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারছি। শুধুমাত্র উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে যদি 4টা ভাগে ভাগ করা যায়, সেই 4টা ভাগের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এই নামগুলো হয়তো তোমরা আগের বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় পড়েছো। আজকে আবার নতুন করে আমরা একটু জানলাম যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এটা হলো আমাদের বায়ুমণ্ডলের 4টা ভাগ। এবং বায়ুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এই 500 কিলোমিটারের মাঝখানেই এই 4টা স্তরের উপস্থিতি। এবং বায়ুমণ্ডলের সবচেয়ে কাছের স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং ট্রপোস্ফিয়ারের উপরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে রয়েছে আমাদের মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম থাকে, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এবার আরেকটু খেয়াল করি, তুমি দেখতে পাচ্ছ আমি সমমণ্ডল, বায়ুমণ্ডলের যেই 4টা ভাগ রয়েছে, সেই 4টা ভাগকে আবার 2টা ভাগে ভাগ করে ফেলেছি, বা 2টা নামে আমি বিভক্ত করে ফেলেছি। সেটা হলো সমমণ্ডল এবং বিষমমণ্ডল, বা হোমোস্ফিয়ার বা হেটেরোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টা স্তরকে বলা হচ্ছে সমমণ্ডলের অংশ বা হোমোস্ফিয়ার। হোমো মানেই হচ্ছে সম, আর এখানে বায়ু বলতে বায়ুমণ্ডল নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে, আশা করি বুঝতে পারছো আসলে কিসের সমতা বা কিসের সমানের উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা হয়েছে। বায়ু মানেই হচ্ছে গ্যাসীয় উপাদান। গ্যাসীয় যে উপাদানগুলো থাকে তাদের যে বিস্তৃতি এবং তাদের যে অনুপাতটা থাকে, সেটা যখন সমানভাবে বিস্তৃত থাকে তখন সেটাকে বলা হচ্ছে সম বা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এবং ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টা অংশে গ্যাসীয় উপাদানের যে অনুপাতগুলো থাকে সেগুলো সাধারণত সমানভাবে বিস্তৃত থাকে। শুধুমাত্র থার্মোস্ফিয়ারে গিয়ে গ্যাসীয় অনুপাতের যেই অনুপাতগুলো থাকে, গ্যাসীয় উপাদানগুলোর, সেই অনুপাতগুলো তখন সমান থাকে না। এ কারণে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারটা হচ্ছে বিষমমণ্ডলের অংশ, আর সমমণ্ডলের অংশ হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। তাহলে আমরা আরেকটু যদি আমাদের আলোচনাটাকে একটু রিভাইজ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা পরিবেশগত যে উপাদানগুলো পৃথিবী, সেটাকে ভাগ করা হচ্ছে 4টা ভাগে: বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। এর মধ্যে বায়ুমণ্ডলকে আমি ভাগ করতে পারছি উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে 4টি ভাগে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এর মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার হচ্ছে সমমণ্ডলের অংশ, কারণ এর মধ্যে গ্যাসীয় যে উপাদানগুলো রয়েছে সেটা সমানভাবে বিস্তৃত থাকে, বা সেটাকে হোমোস্ফিয়ারও বলা হয়। আর থার্মোস্ফিয়ার হচ্ছে বিষমমণ্ডলের অংশ, কারণ বিষমমণ্ডলের অংশে বা হেটেরোস্ফিয়ারের অংশে গ্যাসীয় উপাদানগুলো সমানভাবে বিস্তৃত থাকে না। এবার দেখা যাক ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারটা, এদের উচ্চতা, তাপমাত্রা এবং চাপ, এবং এখানে যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে তার মুখ্য উপাদানগুলো সম্পর্কে যদি আমরা একটু ক্ষুদ্র একটু ধারণা নিতে চাই। ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠের একদম 0 থেকে 11 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 11 থেকে 50, মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85, থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500। আমরা বলেছিলাম বায়ুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত। দেখো এই 500 কিলোমিটারকে খুব সুন্দরভাবে আমি 4টা ভাগে ভাগ করতে পারছি। তাপমাত্রার ক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার হিসাবটা যদি করা হয়, সেক্ষেত্রে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 56 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ট্র্যাটোস্ফিয়ারে 56 থেকে 2 থেকে 92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আমাদের উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রাটা হ্রাস পায়, এই কথাটা আমরা একটু সবসময় মনে রাখার চেষ্টা করব। ট্রপোস্ফিয়ারে যতই আমাদের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, সেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হচ্ছে তাপমাত্রা এখানে হ্রাস পাচ্ছে। আবার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে -56 থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, মেসোস্ফিয়ারে -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা বৃদ্ধিতে এখানে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এবং থার্মোস্ফিয়ারে -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে আমাদের উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবার যদি চাপের ক্ষেত্রে খেয়াল করি, ট্রপোস্ফিয়ারের চাপ হচ্ছে 760 থেকে 100 মিলিলিটার মার্কারি।
এরপর স্ট্র্যাটোস্ফিয়ারের চাপ কমতে থাকে, মেসোস্ফিয়ারে কমা, এরপরেও থার্মোস্ফিয়ারে কমা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাব ততই আমার বায়ুমণ্ডলে যে চাপটা থাকবে সেটা আমার কমতে থাকবে। এ কারণেই দেখা যায় আমরা পৃথিবীর মধ্যেই যখন উঁচু জায়গাতে পর্বত আরোহণ করা হয় বা উঁচু জায়গাতে যাওয়া হয়, সেক্ষেত্রে ওখানে দেখবে তোমাদের পানির রান্না করতে, ধরুন পাহাড়ের উপরে অনেক জায়গায় দেখা যায় পানির যেই স্ফুটনা থাকে সেটা কমে যায়, অর্থাৎ বায়ুর চাপটা কমে যায় এবং আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, কারণ উপরের দিকে বায়ুর চাপটা অনেক কম থাকে। এবার আসো মুখ্য উপাদানগুলো নিয়ে যদি দেখি, ট্রপোস্ফিয়ারের মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। স্ট্র্যাটোস্ফিয়ারের মুখ্য উপাদান হচ্ছে প্রধানত ওজোন এবং সামান্য পরিমাণে অক্সিজেন এবং নাইট্রোজেন। এরপরে দেখো থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার মানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের যে বায়ুর উপাদানগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, এবং আমাদের মূলত নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, পানি এবং নাইট্রোজেনের উপস্থিতিটা খুবই দরকার, যেটা আমরা পাচ্ছি ট্রপোস্ফিয়ারে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যাচ্ছে ওজোন স্তর, সেই সাথে কিছু পরিমাণ অক্সিজেন এবং নাইট্রোজেন। এবং স্ট্র্যাটোস্ফিয়ারেই আমাদের যে বিমান চলাচলগুলো হয়, এই স্তরটার মধ্যেই বিমানের চলাচলগুলো সাধারণত হয়ে থাকে। এর পরের দুইটা স্তরে খেয়াল করো, মেসোস্ফিয়ার এবং হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে যদি আমরা খেয়াল করি, এখানে আমার যে গ্যাসীয় উপাদানগুলো এগুলো সবগুলো আয়নিত অবস্থায় রয়েছে, এবং এখানে তাপমাত্রাটা সর্বোচ্চ স্তরে গিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। এখানে আমাদের যে গ্যাসীয় যে অণুগুলো থাকে সেগুলার তখন গ্যাসীয় অবস্থায় না থেকে সেটা কিছু পরিমাণে আয়নিত অবস্থায় চলে যায়। এই হলো আমাদের চারটা স্তর, এবং চারটা স্তরের উচ্চতা, সেই সাথে তাপমাত্রার যে পরিসরটা রয়েছে, চাপ এবং মুখ্য উপাদান। এই ছকটা তোমরা একটু অবজেক্টিভের জন্য খুব ভালোভাবে পড়বে। আর যেটা করতে হবে, বইয়ের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এই চারটা স্তর নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আলোচনা রয়েছে। এই আলোচনাগুলো তোমরা বইয়ে যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে, যেমন তাপমাত্রার অংশটা, চাপের অংশটা এখানে ছক আকারে একবারেই দেওয়া আছে, আর বাকি এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমরা দাগিয়ে খুব সুন্দরভাবে পড়বে, যাতে অবজেক্টিভে এখান থেকে কোনো প্রশ্ন আসলে বা জ্ঞানের কোনো প্রশ্ন আসলে যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। এবার দেখো, আমরা এতক্ষণ যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কথা বললাম সেটাকে যদি একটু চিত্র আকারে দেখার চেষ্টা করি, কারণ চিত্র এমন একটা জিনিস যেটা আসলে আমার বলা অনেকগুলো কথাকে শুধুমাত্র একটা চিত্রই পারে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে। একটা চিত্র দিয়ে আমরা যতটুকু সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারি, হয়তো অনেকগুলো কথা, অনেক অনেক পাতার পরে অনেক লেখার পরেও ওই জিনিসটা ততটা স্পষ্ট হয় না যতটা একটা চিত্রের মাধ্যমে স্পষ্ট হয়। এই যে দেখো, আমাদের এই হলো আমাদের পৃথিবী, এবং পৃথিবীর একদম উপরের যে স্তরটা সেটাই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, যার বিস্তৃতি পৃথিবী থেকে 0 থেকে 11 কিলোমিটারের মধ্যে। এরপরে যে স্তরটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যার বিস্তৃতি 50 কিলোমিটার পর্যন্ত। এরপরে রয়েছে আমাদের মেসোস্ফিয়ার, যার বিস্তৃতি হচ্ছে 85 কিলোমিটার পর্যন্ত, এবং থার্মোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত, এবং এর পরবর্তীতে যেই বায়ুর যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই হলো আমাদের বায়ুর যে স্তরগুলো, এবং সেটা কীভাবে স্তরে ভিত্তি থাকে, এবং আমাদের সেই নীল আকাশ এবং এর উপরের যে নীল অংশগুলো সেগুলোর রঙগুলোও দেখো, একটু রং দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে বায়ুর বিস্তৃতিগুলো সম্পর্কে। এখন দেখো, আমরা যদি একটু প্রতিটা স্তর সম্পর্কে যদি একটু আলোচনা করি, আমি তোমাকে বলেছিলাম যে ট্রপোস্ফিয়ারে সাধারণত ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড় এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো ট্রপোস্ফিয়ারে ঘটে, এবং এখানে প্রায় সব ধরনের এই অঞ্চলে সব ধরনের বিমানও চলতে পারে। ট্রপোস্ফিয়ারকে এই কারণে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বা শান্ত মণ্ডল। যেহেতু ট্রপোস্ফিয়ারে আমাদের ঝড়ঝঞ্ঝা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটে এবং এখানে বিমানও চলতে পারে, এই কারণেই ট্রপোস্ফিয়ারকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্ষুব্ধ অঞ্চল বা শান্ত মণ্ডল। এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে সাধারণত আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকে।
আমাদের ট্রপোস্ফিয়ারের পরে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে সেখানে তাপমাত্রার যেই যদি আমি কথা বলি বা আবহাওয়ার কথা বলি, সেটা শুষ্ক এবং শান্ত থাকার কারণে এই অঞ্চলে জেড বিমানের চলাচলটা হয়ে থাকে। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুইটা স্তরের মাঝখানে বায়ুর একটা পাতলা স্তর পাওয়া যায়, এর নাম হচ্ছে ট্রপোপাউস। তোমরা একটা ছোট প্রশ্ন লিখতে পারো যে ট্রপোপাউস কি, শান্তমণ্ডল বা ক্ষুব্ধমণ্ডল কাকে বলে। এই দুইটা প্রশ্ন আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে প্রশ্নগুলো আমি আরেকবার রিপিট করছি। ট্রপোপাউস কি এবং শান্তমণ্ডল বা ক্ষুব্ধমণ্ডল বায়ুর কোন স্তরকে বলা হয় বা কেন বলা হয়। এখন দেখো, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে, এই দুইটা স্তরের মাঝখানে বায়ুর যে একটা স্তর থাকে সেটাই হচ্ছে আমাদের ট্রপোপাউস। এবং আরেকটা শব্দ থাকে, তাপমাত্রার যে উপরের দিকে বৃদ্ধি পাওয়া বা পরিবর্তন এবং ক্রমে হ্রাস পাওয়া, সেটাকে স্বাভাবিক ধরা হয়। বায়ুমণ্ডলের উপরের দিকে তাপমাত্রার পরিবর্তনকে বলা হয় ল্যাপস রেট, এবং ট্রপোস্ফিয়ারে তাপমাত্রার যে ক্রম হ্রাস হয় সেটাকে সাধারণত স্বাভাবিক ধরে পালস ল্যাপস রেট বলা হয়। এই আলোচনাগুলো তোমরা প্রতিটা স্তরের যে আলোচনাগুলো তোমাদের বইয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে, এই আলোচনাগুলো পড়লে এই তথ্যগুলো তোমাদের আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। এখান থেকে আমাদের মূল যে জিনিসটা পড়তে হবে, এই প্রত্যেকটা স্তরের চাপ, তাপমাত্রা, উচ্চতা এবং এখানে কি মুখ্য উপাদান রয়েছে গ্যাসীয় পদার্থে, সেটা সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে। আমরা এখন দেখব বায়ুমণ্ডলের গুরুত্ব। এখান থেকে বায়ুমণ্ডলের গুরুত্ব প্রশ্নটা মাঝে মাঝে সৃজনশীল অংশের 4 নম্বরের জন্য এবং 3 নম্বরের জন্য হলে দেখা যায় যে কিছু পয়েন্ট একটু কমিয়ে লিখলেও সমস্যা হয় না, অনুধাবনের প্রশ্নও আসতে পারে, সেক্ষেত্রে শুধু 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করলে যথেষ্ট। বায়ুমণ্ডলের গুরুত্বের ক্ষেত্রে দেখা যায় 1 নম্বর, ক্ষতিকর রশ্মি থেকে পরিত্রাণ পাওয়া, এটা আমরা সবাই জানি। পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা, জীবন ধারণের সহায়তা করা, পানি চক্র সৃষ্টিতে সহায়তা, বায়ু শক্তির ব্যবহার। এখান থেকে বায়ুমণ্ডলের এই গুরুত্ব, এই অংশগুলোর 5টা পয়েন্ট দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে, যাতে পরীক্ষায় যখন আমাদের অল্প নাম্বারের জন্য এই একই প্রশ্ন আসবে তখন শুধুমাত্র পয়েন্টটাকে ছোট বড় করে আমি যাতে বায়ুমণ্ডলের গুরুত্বটা লিখতে পারি। 2 নম্বরের জন্য আসলে আমাকে 5টা পয়েন্টই লিখতে হবে এবং প্রতিটা পয়েন্ট খুব ভালোভাবে লিখে শেষ করতে গেলে আমার মনে হয় সেটা একটা বৃথা চেষ্টা, যে 2 নম্বরের জন্য বেশি লেখাটা। সবসময় পরীক্ষায় যেটা চেষ্টা করবে, আমাদের নাম্বারের দিকে খেয়াল করে আমরা উত্তরটাকে সাজানোর চেষ্টা করব। অনেক বড় প্রশ্ন নাম্বারের জন্য সময়ের স্বল্পতার কারণে অনেক সময় ছোট করে লিখতে হয়। অনেক ছোট প্রশ্নকেও যদি বড় প্রশ্ন তুমি ছোট প্রশ্ন হিসেবে পড়েছো, কিন্তু পরীক্ষায় সেটা বড় প্রশ্নে চলে এসেছে, তখন সেই কথাগুলোকে কিভাবে একটু সুন্দরভাবে লিখে এটাকে 4 নম্বরের প্রশ্নে উপযোগী করা যায়, এই কিছু কৌশলগুলো আমাদেরকে সৃজনশীল অংশগুলোর জন্য আয়ত্ত করতে হবে। এবার আমরা আজকে আলোচনা করি, আমাদের আজকের আলোচনার শেষ বিষয়বস্তু হচ্ছে ওজোন স্তর নিয়ে। ওজোন স্তর নিয়ে আমার মনে হয় তোমাদের সবারই কম বেশি কিছু ধারণা রয়েছে। সূর্যের আলোর অধিকাংশ উচ্চ শক্তির বিকিরণ অর্থাৎ ইউভি রশ্মি থার্মোস্ফিয়ারেই শোষিত হয়ে যায়। আমরা বায়ুর যে 4টা স্তর পড়েছি, এর মধ্যে দেখা যায় আমাদের যেই সূর্যরশ্মির যেই বিকিরণটা থাকে সেটার অধিকাংশ উচ্চ শক্তির যে বিকিরণ, সেটা অর্থাৎ ইউভির যেই রশ্মিটা, আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি থার্মোস্ফিয়ারেই শোষিত হয়ে যায়। কিন্তু এর কিছু বিকিরণ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার অণুতে আমাদের মুখ্য উপাদান তোমরা খেয়াল করবে, অক্সিজেন পরমাণু, অক্সিজেন রয়েছে। সেই অক্সিজেনের অণুকে সেই ইউভি রশ্মিটা এসে ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। অক্সিজেন অণুটাকে ভেঙে ইউভি রশ্মি কিসে পরিণত করলো? অক্সিজেন পরমাণুতে। খেয়াল করো বিক্রিয়াটা। ওজোন স্তরটা আমরা বললাম যে মোটামুটি থার্মোস্ফিয়ারই সবচেয়ে উচ্চ শক্তির যে বিকিরণটা ছিল সেটা শোষণ করে নিয়েছে। কিছু যে বিকিরণটা থাকে সেটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে চলে আসে। স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাসীয় উপাদান অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন অণুকে ভেঙে সেটা অক্সিজেনে পরিণত করছে। তো পরবর্তীতে এই অক্সিজেন পরমাণু স্ট্র্যাটোস্ফিয়ারে ওই শক্তিশালী যে অক্সিজেন পরমাণুটা তৈরি হলো, সেটা গিয়ে আরও একটা অক্সিজেন অণুকে আঘাত দেয়। আঘাত দেওয়ার ফলে
তৈরি হয় ওজোন অণুর সৃষ্টি হয়। এখানে এম যে অংশটা আমি লিখেছি, এম মানেই হচ্ছে এই ওজোন স্তরে শুধুমাত্র যে অক্সিজেনই আছে তা কিন্তু নয়। স্ট্র্যাটোস্ফিয়ারে শুধুমাত্র অক্সিজেন থাকবে অনেক, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অক্সিজেন ছাড়া অন্য বিভিন্ন ধরনের কণা থাকতে পারে। এ ধরনের কণার উপস্থিতিটাকে আমি একদম ইগনোর না করে সেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়েছে, এম। এবং আমাদের যে অক্সিজেন অণুটা রয়েছে, সেই অক্সিজেন অণুটা যে পরমাণুটাকে আঘাত করলো, এই প্রসেসিংটা তখন চলছে যে আমাদের প্রথমে তৈরি হওয়া অক্সিজেন পরমাণু আবার একটা অক্সিজেন অণুকে আঘাত করলো এবং সেখানে তৃতীয় একটা কণা উপস্থিত রয়েছে। এই অবস্থায় এই বিক্রিয়ার ফলে একটা ওজোন অণু গঠন করে। এই বিক্রিয়ার ফলে যে তাপশক্তিটা সৃষ্টি হয় সেটা ট্রপোস্ফিয়ারের -55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে, ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা -55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করে স্ট্র্যাটোস্ফিয়ারের 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরের তাপমাত্রাটা তখন আমাদের হয়ে যাচ্ছে ট্রপোস্ফিয়ারে যেটা ছিল -55 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়। এই বিক্রিয়াটার কারণে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয়ে যায়। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর, এই যে ওজনের একটা স্তর তৈরি হলো, এই ওজনের স্তরটাই সূর্যের আলোর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। প্রথমে দেখো আমাদের যে ইউভি রশ্মিটা ছিল সেটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করলো। পরবর্তীতে সেই পরমাণুটা আবার একটা অক্সিজেন অণুকে আঘাত করলো এবং সেখানে তৃতীয় কোনো কণার উপস্থিতি আমি অবশ্যই আমার বিক্রিয়ার মধ্যে আনবো। এর ফলে সেই ওজোন অণুটা তৈরি হলো এবং এই বিক্রিয়ার ফলে এই ওজোন অণু তৈরি হওয়ার ফলে দেখা যায় ট্রপোস্ফিয়ারে যে তাপমাত্রাটা -55 ছিল সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের এই বিক্রিয়ার কারণে সেই স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা সেটা বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। তাপমাত্রার বিশাল একটা পরিবর্তন এখানে হয়ে যায় এবং এখানে ওজোন অণুর সৃষ্টি হয়। এবং এই ওজোন অণুটা যা করে সেটা হচ্ছে ইউভি রশ্মিটাকে সে শোষণ করে। দেখো ওজোন অণুটা ইউভি রশ্মিকে শোষণ করে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু সৃষ্টি করে এবং যেটা আমাদের জন্য উপকারী। এই ওজোন স্তরটা যদি কোনোভাবে ভেঙে যায় বা কোনোভাবে আমরা যেটা বলি যে অতিবেগুনি রশ্মির কারণে যেটা সূর্য থেকে আসছে সেটা থেকে তো আমাদেরকে রক্ষা করছে। যদি অতিবেগুনি রশ্মি আমরা পৃথিবীতেই তৈরি হয়, পৃথিবীতে বিভিন্ন যে কলকারখানা, বিভিন্ন ধরনের কালো ধোঁয়া, এই বায়ু দূষণের ফলে তখন দেখা যায় আমাদের অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এই ওজোন স্তরটা ভেঙে যেতে পারে এবং এই ওজোন স্তরটা ভেঙে গেলে বায়োলজিক্যাল বিভিন্ন ধরনের প্রক্রিয়াকে সেটা বিনষ্ট করে দিবে। চোখে ক্যাটারেক্ট সৃষ্টি করতে পারে, চামড়ার ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে সেটাকে অক্সিজেনে পরিণত করে ফেলছে। ইউভি রশ্মিটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু ওজোন স্তর যেটা করছে, ওজোন স্তর সেই ইউভি রশ্মিটাকে নিজে শোষণ করে আমাদের জন্য তৈরি করছে অক্সিজেন, যেটা আমাদের জন্য উপকারী। কিন্তু এই ওজনটা যদি আস্তে আস্তে না থাকে, এই ওজনকে যদি ইউভি রশ্মি আমাদেরকে বিয়োজিত করে ফেলতে পারে বা ওই ইউভি রশ্মির পরিমাণটা এতটাই বেড়ে গেল যে ওজোন অণুর প্রতিটা ভেঙে গেল এবং ভেঙে গিয়ে তখন শেষ পর্যন্ত আর কোনো ওজোন অণুর অস্তিত্ব পাওয়া গেল না বা ওজোন স্তরটা ফুটো হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যায় পৃথিবীর আমাদের জন্য সেটা তখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে, যে চামড়ার ক্যান্সার, চোখের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এ কারণে আমাদের যেটা করতে হবে, পৃথিবীর উষ্ণায়নটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং পৃথিবীর উষ্ণায়ন যাতে না হয় এ ধরনের কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অর্থাৎ নগরায়নের বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলা থেকে আমাদের শিক্ষিত মানুষদের উচিত হবে নিজেদের পরিবেশকে, আশেপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজের এই বায়ুমণ্ডলটাকে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন রাখা, কারণ বায়ু পরিষ্কার থাকলেই সব কিছু পরিষ্কার থাকবে। এবার দেখো অবস্থানের কথা যদি আমি বলি, আমাদের সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 20 থেকে 40 কিলোমিটার উপরে ওজোন স্তরটা অবস্থান করছে। এই স্তরে ইউভি রশ্মির যে শোষকরূপে অতুলনীয় গুরুত্ব ওজোন গ্যাসের রয়েছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় ট্রপোস্ফিয়ারের ওজোন বায়ু দূষক রূপে সেখানে গ্রিন হাউস গ্যাসের কাজ করে। এই হলো আমাদের ওজোন স্তর। এবং আমরা বায়ুর যে স্তরগুলো আজকে পড়লাম পৃথিবীর শুরু থেকে, এই বিভিন্ন প্রকারভেদগুলো দেখলাম, ওজোন স্তর দেখলাম, বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, ছোট কিছু প্রশ্নের কথা তোমাদেরকে বললাম, প্রশ্নগুলো তোমরা পড়বে। আজকের আলোচনাটাকে যদি আমি ছোট করে নিয়ে আসি তাহলে কতগুলো প্রশ্ন আমরা পাই। একটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো, যেমন পৃথিবীর পরিবেশগত উপাদানগুলো সাধারণত এগুলা কত প্রকার নাম লেখা,
তারপর বায়ুমণ্ডলীয় বিস্তৃতি, সেখানকার তাপমাত্রা। বায়ুমণ্ডলকে আমরা ভাগ করতে পারি দুইভাবে, একটা হচ্ছে গ্যাসীয় অনুপাতের উপর ভিত্তি করে যদি ভাগ করি সেক্ষেত্রে সমমণ্ডল আর বিষমমণ্ডল, আর যদি উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে ভাগ করি তখন পাচ্ছি আমি 4টা স্তর: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এই 4টা স্তরের বর্ণনা আমরা পড়ব। আরেকটা ছোট প্রশ্ন যেটা পড়ব, ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্র মণ্ডল বা শান্ত মণ্ডল বলা হয়? প্রশ্নটা লিখে রাখো তোমরা, ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্র মণ্ডল বা শান্ত মণ্ডল বলা হয়? ট্রপোপাউস কি? স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে পাতলা বায়ুর স্তরটা থাকে সেটাকে বলা হয় ট্রপোপাউস। প্রশ্ন থাকে ট্রপোপাউস কি? আবার আরেকটা থাকে মেসোস্ফিয়ারের একদম বাহিরের দিকে যে একটা স্তর থাকে সেটার নাম হচ্ছে মেসোপাউস। তাহলে প্রশ্ন থাকে মেসোপাউস কি? যে মেসোস্ফিয়ারের শেষ প্রান্তে রয়েছে মেসোপাউস নামে একটা পাতলা অবস্থান্তর বায়ু স্তর, সেটার নাম হচ্ছে মেসোপাউস। তাহলে দুইটা শব্দ পেলাম, ট্রপোপাউস, মেসোপাউস। আমরা এখানে বায়ুর বিভিন্ন স্তরগুলোতে কি কি বায়ু অণুগুলো রয়েছে, কি কি গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, তাপমাত্রা, চাপ এবং গ্যাস সম্পর্কে জানবো। বায়ুমণ্ডলের গুরুত্বটা আমরা পড়ব এবং চিত্রটা একটু এঁকে প্র্যাকটিস করবে এই কারণে, তাহলে বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে তুমি ভালোভাবে জানবে। বায়ুর বিভিন্ন স্তরে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা যদি আমরা একটু এঁকে প্র্যাকটিস করি, এটা পরীক্ষায় আসবে তা না, সব কিছু পরীক্ষায় আসার জন্য আমরা অনেক সময় পড়ি না। কিছু জিনিস আজকের আলোচনার মোটামুটি যদি আমরা বোর্ড কোয়েশনগুলো একটু ফলো করি, এখান থেকে অবজেক্টিভ ছাড়া খুব কম প্রশ্নই আসে সৃজনশীল অংশে। তো আমরা অবজেক্টিভের জন্য এই অংশটা খুব ভালোভাবে পড়ব এবং এই চ্যাপ্টারের ভেতরে যে আলোচনাগুলো আছে সেগুলো যাতে আমি খুব ভালোভাবে বুঝতে পারি, এই কারণে চ্যাপ্টারের শুরুর আলোচনাটা আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওজোন স্তর সম্পর্কে আমাদের পড়তে হবে যে ওজোন স্তরের গুরুত্ব কী, ওজোন স্তরটা কীভাবে তৈরি হচ্ছে, ওজোন স্তর কী এবং ওজোন স্তরের গুরুত্ব কী, এটা সম্পর্কে আলোচনা করেছি। এর অবস্থানটা কোথায়, ওজোন স্তরের ক্ষতির কারণে আমাদের মানব জীবনে কী কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এটা অনুধাবনের প্রশ্নেও আসতে পারে যে ওজন কী, ওজোন স্তর কীভাবে তৈরি হয়, ওজোন স্তরের অবস্থান কোথায়, এবং ওজোন স্তরের ক্ষতির কারণে বা ওজোন স্তরে যদি ইউভি রশ্মির পরিমাণ, ওজোন স্তর যদি ইউভি রশ্মির পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কী কী ধরনের সমস্যা, মানব জীবনে কী কী ধরনের সমস্যা হতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে যে ছোটো আলোচনাগুলো, আমার যে প্রশ্নগুলো আমরা পড়েছি এর কিছু স্টিল পিকচার, যেহেতু দুইটা বই মিলিয়ে আমি পড়েছি, স্টিল পিকচারগুলো আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব। এই ভিডিওটার কমেন্টে এই স্টিল পিকচারগুলো তোমরা পাবে এবং তোমাদের কাছে যার যেই বইটা আছে সেখান থেকে তোমরা চেষ্টা করবে এই বায়ুর স্তরগুলো সম্পর্কে সম্পূর্ণ একটু রিডিং পড়ে যেতে। দেখবে রিডিং পড়লেই তো, এবং আজকের লেকচারটা শোনার পরে আশা করি তোমাদের এ সম্পর্কিত ধারণাটা, বায়ুস্তরের এই ধারণাটা একটু পরিষ্কার হবে। আর পরবর্তী ক্লাসে আমরা আমাদের যেই টপিক্সটা আছে সেটা নিয়ে আলোচনা করব, যেমন যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, এসব নিয়ে আলোচনা করব এবং গ্যাসের বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো নিয়ে আমাদের আসলে মূল আলোচনাটা থাকবে এর পরবর্তীতে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই।